আস্তোনিয়া। হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে ইউরোপের এই দেশটা খুবই আন্ডাররেটেড একটা কান্ট্রি। বিশেষ করে আমরা যারা সাউথ ইস্ট এশিয়ান, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা এই দেশটার নামটা পর্যন্ত শোনেনি, অথচ যারা হায়ার স্টাডি ডেস্টিনেশন সিকার আছেন তাদের জন্য এই দেশটা খুব ভালো একটা অপশন হতে পারে। কেন হতে পারে, কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করে, কেন আস্তোনিয়াকে আপনারা হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে চুজ করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করলে এখানে অ্যাকসেপ্টেন্স লেটার 100% পেয়ে যাবেন, এই সব নিয়েই আমার আজকের ভিডিওটা। এর আগে আমি হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে ইউরোপের চিপ কিছু কান্ট্রি নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আস্তোনিয়া কিন্তু ইনক্লুডেড ছিল। তবে ওই ভিডিওতে আমি সংক্ষেপে কিছু বিষয় বর্ণনা করেছিলাম। আজকের ভিডিওটা শুধুমাত্র আস্তোনিয়াকে ফোকাস করেই করা হবে। আপনারা যারা কম খরচে হায়ার স্টাডির জন্য ইউরোপের মধ্যে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, আশা করি কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেতে আপনার জন্য সুবিধা হবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটু আস্তোনিয়ার ব্যাপারে আলোকপাত করতে যাচ্ছি শুরুতেই। আস্তোনিয়া হচ্ছে নর্দার্ন ইউরোপের সেন্ট্রালে অবস্থিত এবং এটা বাল্টিক সি এবং গালফ অফ ফিনল্যান্ড এটার মাঝখানে অবস্থিত। তো পূর্বে এই দেশটা সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। আর এর ক্যাপিটালের নামটা হচ্ছে তালিন বা অনেকে তাল্লিন বলে থাকে। আর খুবই সুন্দর একটা দেশ, লেক, ফরেস্ট রিজিয়ন, সি বিচ আছে এখানে একটা খুবই সুন্দর সি বিচ। মোট কথা প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি বলতে যেটা বোঝায় অ্যাস্তোনিয়াকে, সেটা যদি আখ্যায়িত করা হয় তাহলেও ভুল কিছু হবে না। তো যাই হোক, এবারে আমরা অ্যাস্তোনিয়াকে কেন হায়ার স্টাডি ডেস্টিনেশন হিসেবে বেছে নিব সেই দিকটায় আলোকপাত করছি। তো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আছি তারা ইউরোপে আসার ক্ষেত্রে সব থেকে বড় যে ড্রব্যাকটা ফেস করে সেটা হচ্ছে ভিসা পেতে অনেক দেরি হয় বা অনেক রিজেকশন আসে। তো অ্যাস্তোনিয়া হচ্ছে হাইয়েস্ট ভিসা অ্যাকসেপ্টেন্স রেট হিসেবে যদি 2-4টা কান্ট্রিকে আমি সর্ট আউট করি ইউরোপের মধ্য থেকে, তো অ্যাস্তোনিয়া তার মধ্যে একটা হবে। এখানকার ভিসা রেশিও মোটামুটি 99%। আর এখানকার ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান, যেহেতু ইউ এর মধ্যে অবস্থিত, বেশ ভালো কিছু ইউনিভার্সিটি আছে যেখানে পড়াশোনার মানটা অনেক ভালো। এসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন যেই অ্যাকসেপ্টেন্স রেটটা আছে সেটাও যথেষ্ট ভালো। অ্যাডমিশন প্রসিজারটাও তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ইজি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যে লিভিং কস্ট এবং টিউশন ফিস দুইটাই কিন্তু অনেক কম। এখানে 2000 ইউরো পার ইয়ারের নিচেও অনেকগুলা কোর্স আপনি খুঁজে পাবেন। আমি আমার এর আগের ভিডিওগুলোতে অনেকগুলা ওয়েবসাইটের কথা বলেছি যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন দেশের পড়াশোনার খরচটা কিরকম, বিশেষ করে টিউশন ফিস কোন সাবজেক্টে কেমন দিতে হবে সেরকম আমি বেশ কয়েকটা ওয়েবসাইট আমি এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। সেখান থেকে আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন যে অ্যাস্তোনিয়াতে এমন অনেক কোর্সই আছে যেটাতে পার ইয়ার টিউশন ফিসটা 2000 ইউরো বা তারও কমেও পাওয়া যাবে। আর বেশি যেগুলো আছে সেগুলো খুব বেশি না, মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা বলতে পারেন। আর এখানে মোটামুটি সব ইউনিভার্সিটিগুলোতে যেসব ইংলিশ বেসড কোর্স অফার করা হয় সেই সংখ্যাটা মোটামুটি 150-রও বেশি। তার মানে হিউজ একটা অ্যামাউন্টের ইংলিশ স্পিকিং কোর্স বা ইংলিশ বেসড কোর্স কিন্তু অফার করে থাকে। এই হিউজ নাম্বারের মধ্য থেকে আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো কোর্সগুলা ইজিলি খুঁজে নিতে পারবেন। আর নট টু মেনশন
অনেক ইউরোপিয়ান দেশের মতোই এখানেও আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে জব সিকিং ভিসা বা পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে যেই পারমিটটা দেয়া হয় আপনার জব খোঁজার জন্য পড়াশোনার পরে, সেটা হচ্ছে 9 মাস। তো 9 মাসের মধ্যে আপনি এস্তোনিয়াতেও ভালো একটা স্টেবল জব খুঁজে নিতে পারলে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি এস্তোনিয়াতে থাকবো না, আমার গ্রাজুয়েশনের পরে আমি অন্য একটা দেশে জবের জন্য ট্রাই করব, তাহলেও কিন্তু আপনারা যেতে পারবেন। তো কোনো রেস্ট্রিকশন নেই যে জব সিকিং ভিসাতে আপনি অন্য কোনো ইউ কান্ট্রিতে মুভ করতে পারবেন না। আপনি চাইলে যে কোনো দেশেই ইউরোপের মধ্যে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কোনো দেশেই আপনি চাইলে ওই 9 মাসের মধ্যে মুভ করে সেখানে যদি স্টেবল কোনো জব খুঁজে ফেলতে পারেন, তাহলে সেই দেশে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনি স্পাউচ নিয়েই এখানে মুভ করতে পারবেন, যেটা অনেক ইউরোপিয়ান কান্ট্রি আছে স্পাউচ নিয়ে আপনি আসতে পারবেন না। তো এখানে স্পাউচ নিয়েও আসতে পারবেন। যদি সঙ্গে না নিয়ে আসেন তাহলে পরবর্তীতে অ্যাপ্লাই করে কিছুদিন পরে তাকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন। তো স্পাউচ, বাচ্চা কাচ্চা সবাইকে আপনি নিয়ে আসতে পারছেন, এদিকে কোনো রেস্ট্রিকশন নেই। আর পার্ট টাইম যে স্কোপটা আছে এখানে, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে পার্ট টাইম জবের ক্ষেত্রে কোনো উইকলি আওয়ার রেস্ট্রিকশন নেই, যেটা বেশিরভাগ ইউরোপিয়ান দেশে 20 ঘন্টা বা 24 ঘন্টার একটা ওয়ার্ক লিমিট থাকে পার উইকে। এস্তোনিয়াতে এমন কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যত ঘন্টা ইচ্ছা তত ঘন্টা আপনি চাকরি করতে পারবেন। তবে একটা শর্ত দেওয়া আছে, এটা যেন আপনার পড়াশোনায় কোনো ইফেক্ট ফেলতে না পারে। তার মানে হচ্ছে প্রতি সেমেস্টার বা ইয়ারে আপনার যে একাডেমিক রেজাল্টটা হবে সেটা যেন অ্যাকসেপ্টেবল রেঞ্জে থাকে। এটা মেনটেন করে আপনি যত ঘন্টা ইচ্ছা, যদি চান ফুল টাইম জব করবেন সেটাও আপনি করতে পারবেন, এক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তো এবারে আসবো অ্যাপ্লিকেশন প্রসিজার, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, কখন করবেন, রিকোয়ারমেন্টগুলো কি কি, এইসব বিষয়গুলোতে। অন্যান্য ইউরোপিয়ান দেশের মতো এস্তোনিয়াতেও ইনটেক দুইটা, সামার এবং উইন্টার ইনটেক। স্বাভাবিকভাবেই একটা ইনটেক শুরু হয় হচ্ছে সেপ্টেম্বর থেকে, আরেকটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে। তো সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা মোটামুটি যদি কেউ ধরতে চান তাহলে ওই বছরেরই ফেব্রুয়ারি থেকে বা তার একটু পরেও শুরু হতে পারে। আর যদি ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে চান তাহলে দেখা যাচ্ছে যে আগের বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয়। আর রিকোয়ারমেন্ট বলতে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, প্রোগ্রাম টু প্রোগ্রাম রিকোয়ারমেন্টগুলো ভ্যারি করে, তবে এস্তোনিয়ার রিকোয়ারমেন্ট খুব বেশি না। এখানে ব্যাচেলরের জন্য আইএলটিএস এর যে মিনিমাম রিকোয়ারমেন্টটা আছে সেটা হচ্ছে 5.5 এবং টোয়েফল এ এটা 60 to 65। আর মাস্টার্সের ক্ষেত্রে আইএলটিএসটা 6 এবং টোয়েফলটা 70 to 75। এটা মোটামুটি ওভারঅল একটা ধারণা দিলাম, তবে ভার্সিটি টু ভার্সিটি এই রেঞ্জটা ভ্যারি করবে। এবং অফকোর্স বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এমওআই সার্টিফিকেটটাও অ্যাকসেপ্ট করে থাকে। তো আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে একটু ভালোভাবে খোঁজখবর করে নেবেন যে আপনার প্রোগ্রামে রিকোয়ারমেন্টটা সিজিপিএ এবং ইংলিশ যে প্রফিসিয়েন্সি আছে এই রিকোয়ারমেন্টটা কেমন হয়ে থাকে। আর মোটামুটি সব ইউনিভার্সিটিতেই কিছু ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ অফার করা হয়ে থাকে। এটা অ্যাডমিশন পাওয়ার পরে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকেও আপনারা ইনফরমেশন ম্যানেজ করতে পারবেন। আর এর বাইরে সেন্ট্রালি এস্তোনিয়াতে একটা স্কলারশিপ অফার করা হয়, এটা সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য। এইটা হচ্ছে এস্তোনিয়ান ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপের আন্ডারে অ্যাওয়ার্ডে যে স্টুডেন্টরা আছেন তাদেরকে পার মান্থ 350 ইউরো করে লিভিং কস্ট বাবদ প্রদান করা হয়ে থাকে। আজকে স্কলারশিপের ব্যাপারে আমি ডিটেলসে কোনো আলাপ করব না, আপনারা যদি চান পরবর্তীতে আমি একটা সেপারেট ভিডিও করতে পারি শুধুমাত্র এই স্কলারশিপের ডিটেলস এবং অ্যাপ্লিকেশন প্রসিজার নিয়ে। তো যাই হোক, এই এস্তোনিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটির ডিটেলস, তাদের রিকোয়ারমেন্ট, স্কলারশিপ ডিটেলস সবকিছু জানার সহজ উপায় হচ্ছে এস্তোনিয়াতে হায়ার স্টাডি ইন এস্তোনিয়ার একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে studyinEstonia.ee।
এই লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দিব, ভিডিও ডেসক্রিপশনেও অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেঁটে সঠিক তথ্যটি ম্যানেজ করার চেষ্টা করবেন। তো এইবারে আসবো কিছু সুইটেবল ইউনিভার্সিটি যেটাতে আপনারা ব্যাচেলর মাস্টার্স এই প্রোগ্রামগুলো ইংলিশে পেয়ে যাবেন, এমন কিছু ইউনিভার্সিটির লিস্ট দিব এস্তোনিয়াতে। পিএইচডির কথা বলতেছি না, কারণ হচ্ছে পিএইচডিতে এস্তোনিয়াতে কোনো টিউশন ফিস নেই। আপনারা যদি কেউ ফ্রিতে পিএইচডি করতে চান তাহলে ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন, যেমন ইউনিভার্সিটি অফ তার্তু। এখানে পিএইচডিতে কোনো টিউশন ফিস নেই। আর আমি এর আগেও বলেছি যে পিএইচডিটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে রিসার্চ ওয়ার্কের উপর এবং আপনার সুপারভাইজার ম্যানেজার উপরে। ব্যাচেলর এবং মাস্টার্স ইংলিশ বেসড কোর্সগুলো পেয়ে যাবেন এমন কিছু ইউনিভার্সিটির নাম আমি আজকে উল্লেখ করে দিচ্ছি। এগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডিটেলস ম্যানেজ করে নেবেন। তো প্রথম যে ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে তাল্লিন ইউনিভার্সিটি। এটা ক্যাপিটাল তাল্লিনে অবস্থিত বা ইউনিভার্সিটি অফ তাল্লিনও বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ তার্তু, তাল্লিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এস্তোনিয়ান বিজনেস স্কুল, এস্তোনিয়ান একাডেমি অফ থিয়েটার অ্যান্ড মিউজিক, এস্তোনিয়ান একাডেমি অফ আর্টস এবং এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সেস। আমি এই ইউনিভার্সিটিগুলো সর্ট আউট করেছি এবং আমার কাছে মনে হয় যে এই ইউনিভার্সিটিগুলোতে আপনারা যার যার যে পছন্দের সাবজেক্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, অনেক ইউনিভার্সিটিতেই আছে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, তবে দুই একটা ইউনিভার্সিটি থাকতে পারে যেগুলোতে অ্যাপ্লিকেশন ফিস দেয়া লাগে। তবে অ্যাপ্লিকেশন ফিস যদি থাকেও সেটা 100 ইউরোর উপরে যাবে না। তার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যদি থাকে সেটার রেঞ্জটা হবে 0 to 100 ইউরোজ এর মধ্যে। এইবারে একটু অসুবিধার দিকে আসবো। তো আপেক্ষিকভাবে অসুবিধা হলেও আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে এটা আসলে অসুবিধা নাকি। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে এস্তোনিয়ান যে এমবাসি আছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে। বাংলাদেশে এস্তোনিয়ান এমবাসি নেই। অনেক ইউরোপিয়ান কান্ট্রিরই সেম অবস্থা, হাতে গোনা দুই একটা ইউরোপিয়ান কান্ট্রির এমবাসি ঢাকাতে আছে। তবে আমার কাছে এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু জটিল হবে, এটা ঠিক আছে, তবে আমার কাছে মেজর কোনো ড্রব্যাক বলে এটা মনে হয় না। কারণ হচ্ছে বাংলাদেশে এমবাসি আছে, যেমন হচ্ছে জার্মান এমবাসি ঢাকায় থাকলেও বেনিফিটেড কিন্তু স্টুডেন্টরা হচ্ছে না, কারণ ভিসা প্রসেসের টাইমটা এত লেন্দি করে ফেলছে যে দেশে আমাদের এমবাসি থাকার পরেও এটা কিন্তু নেগেটিভলি এফেক্ট করছে। সেই হিসেব করতে গেলে এস্তোনিয়ান এমবাসি ইন্ডিয়াতে হলেও কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেকেন্ড যেটা, যেহেতু এখানে লিভিং কস্ট কম, একটা স্টুডেন্টদের পার মান্থ লিভিং কস্ট মোটামুটি 150 ইউরোর মতো হয়ে থাকে। সো এখানে যে স্যালারিটা দেওয়া হয় স্যালারিটাও কিন্তু অন্যান্য ইউরোপের কান্ট্রির সাথে যদি তুলনা করতে যান তাহলে যথেষ্টই কম। গত 2023 সালে যেই নতুন স্যালারির যে নীতিটা এস্তোনিয়া রিনিউ করেছে সেই হিসেবে এখানে ফুল টাইম জবের ক্ষেত্রে মিনিমাম যে স্যালারিটা নির্ধারণ করা হয়েছে সেটা 725 ইউরো পার মান্থ। আর পার্ট টাইম জবের ক্ষেত্রে এই রেঞ্জটা মোটামুটি 4 থেকে 4.5 ইউরো পার আওয়ার একটা স্টুডেন্ট পাবে পার্ট টাইম জবের ক্ষেত্রে। তবে অ্যাভারেজ যে স্যালারিটা এখানে দেখা যায় তো সেটা হচ্ছে গ্রস স্যালারি, দ্যাট মিনস ট্যাক্স বাদে যে স্যালারিটা পাবে, গ্রস স্যালারিটা মোটামুটি 1600 থেকে 1700 ইউরো পর্যন্ত পাই। আর সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমি এস্তোনিয়াতে পড়াশোনা করি না। স্বাভাবিকভাবেই এস্তোনিয়ার ফুল ডিটেলস একদম 100% কারেক্টলি আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। শুধু এস্তোনিয়ায় না, আমি বিভিন্ন দেশের যে স্কলারশিপ ভিডিওগুলো করে থাকি বা স্টাডি অপরচুনিটি ভিডিওগুলো করে থাকি, কোনো কিছুই আমি 100% আমার পক্ষে অন্তত ডিটেলস ম্যানেজ করা সম্ভব নয়। আমি জাস্ট চেষ্টা করি ইন্টারনেট ব্রাউজিং করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন ম্যানেজ করে, কিছু নোন পার্সন আছে ওইসব দেশে পড়াশোনা করছে তাদের থেকে ইনফরমেশন গ্যাদার করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো
কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি যেগুলো বলছি সেগুলো আপনারা অবশ্যই ডাবল চেক করে নেবেন অথেন্টিক রিলায়েবল ওয়েবসাইটগুলোর থেকে। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলতে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।